আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রো সেন্ট টু দ্য পয়েন্টে। আজকের পর্ব নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। বাংলাদেশের মতো দেশে শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো খুবই চ্যালেঞ্জিং একটি কাজ। এর প্রমাণ হিসেবে বলতে পারি মাত্র 20% মানুষকে আমরা ব্যাংকিং সেবার আওতায় আনতে পেরেছি। সুতরাং আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তি ছাড়া এবং আর্থিক অন্তর্ভুক্তি ছাড়া একটি দেশের অর্থনীতির সুষম উন্নয়ন সম্ভব নয়। এবং এই প্রযুক্তিকে ব্যবহার করে সারা জাগানো একটি কাজ হয়েছে আমাদের দেশে, সেটি করেছে নগদ। এবং তারা যেটি করেছে সেটি হচ্ছে মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুবিধা নিয়ে এসেছে। এবং নগদের সাথে গ্রামীণ ফোনের আপনারা জানেন একটি পার্টনারশিপ হয়েছে। এর ফলে গ্রামীণ ফোনের ব্যবহারকারীরা *167# ডায়াল করে ঘরে বসেই নগদের অ্যাকাউন্ট খুলতে পারবেন। আজকে মেট্রো সেন্ট টু দ্য পয়েন্টে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, প্রযুক্তি বনাম আর্থিক অন্তর্ভুক্তি। আমাদের সাথে কথা বলার জন্য যোগ দিয়েছেন গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান এবং আছেন আমাদের সাথে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুক। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথম প্রশ্ন রাখতে চাই জনাব ইয়াসির আজমানের কাছে। একটা সময় ছিল যখন এই অ্যাকাউন্ট খোলা বিশাল একটা ঝক্কি ঝামেলার ব্যাপার ছিল, তো সেখান থেকে এত সহজে অ্যাকাউন্ট খোলা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে আপনি যেটা বলেছেন যে প্রযুক্তির মাধ্যমে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, যে কথাটা আপনি বললেন, যে আসলে প্রযুক্তি মানুষের জীবনকে যদি সহজ করে দেয় তাহলে এই প্রযুক্তির সার্থকতা আসে। আমরা মোবাইল টেলিকমিউনিকেশনের সাথে যেই প্রায় 24 থেকে 25টি বছর ধরে যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি বাংলাদেশে, আমাদের মোবাইল সাবস্ক্রাইবারদের যে ডাটাবেসটা তৈরি হয়েছে ন্যাশনাল আইডিকে ডাটাবেসের সাথে ইন্টিগ্রেট করে, এই বিশাল রিসোর্সটাকে যদি আমরা কাজে লাগাতে পারি এবং এটা যদি মানুষের জন্য ব্যাংকের অ্যাকাউন্ট, যেটা বলেছেন আসলে যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টটা খুলে তো যদি সহজ করে দেয়, তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা অনেক এগিয়ে যাবে। সো নগদের সাথে গ্রামীণ ফোনের পার্টনারশিপটা সেখানেই, যে আমাদের যেই কাস্টমার বেস এবং তারা তাদের এনআইডি করে যেই ডাটাবেস করে যে অ্যাকাউন্ট খুলেছে গ্রামীণ ফোনের যেই মোবাইল কানেক্টিভিটি নিয়েছে, আমাদের কাস্টমারদের প্রাইভেসি বজায় রেখে তাদের ইচ্ছা অনুযায়ী খুব সহজে তারা যেন নগদের অ্যাকাউন্ট খুলে দিতে পারে, এই উদ্যোগটা তাই ছিল। আমি যতটুকু জানি শুধুমাত্র 4টা ইনফরমেশন এখানে গ্রাহকদের শেয়ার করা হচ্ছে। জি, এই ব্যাপারে একটা ধোঁয়াশা আছে যে গ্রাহকের কি কি ইনফরমেশন চলে যাচ্ছে থার্ড পার্টির কাছে। এজন্য বললাম যে শুধুমাত্র 4টা ইনফরমেশন। একটা জিনিস আমরা এখানে নিশ্চিত করতে চাই যে আমরা এই কাজটা করতে অনেক সময় নিয়েছি এই কারণে যে গ্রাহকের কোনো ইনফরমেশন নিয়ে আমরা কিন্তু গ্রাহকের ইচ্ছার বাইরে কাউকে দিয়ে দিচ্ছি না। নগদের যে অ্যাকাউন্টটা ওপেন করা হবে, যখন গ্রাহক নিজে চাইবেন যে আমি আমার গ্রামীণ ফোনের কানেকশনটা ইউজ করে নগদের অ্যাকাউন্ট খুলতে চাই, তখনই তিনি এটা শুরু করবেন এবং তিনি অ্যাকাউন্টটা খুলবেন এবং ইনফরমেশনটা শেয়ার করবেন। আমরা কারোর সাথে আসলে কোনো ইনফরমেশন এক্সচেঞ্জ করছি না কাস্টমারের কনসেন্ট ছাড়া। জি, ধন্যবাদ। আমরা একটু এখন আসতে চাই তানভীর মিশুক আপনার কাছে। আপনি হচ্ছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক। তো 26শে মার্চ 2019 নগদের যাত্রা শুরু, এখনো 2 বছর পূর্ণ হয়নি আপনাদের। এর মধ্যে আপনারা অনেকগুলো যুগান্তকারী কাজ করে ফেলেছেন, যেরকম আমি যদি বলি ডিজিটাল কেওয়াইসি বা সেন্ড মানি টু এনি ফোন নাম্বার, ক্যাশ আউট চার্জ আপনাদের অর্ধেকের নিচে। এবং যে বিষয়টা নিয়ে আজকে আসলে একটু স্পেশালি কথা বলতে চাচ্ছি, যে এই যে এত ইজিলি একটা অ্যাকাউন্ট খোলা যাচ্ছে, এই বিষয়ের প্ল্যানিংটা কিভাবে হলো বা এই প্রসিডিওরটা কিভাবে আসলো, এই বিষয়ে একটু শুনতে চাই আপনার। ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতেই বললেন যে আসলে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন খুবই কম ছিল, যে ব্যাংক এবং এমএফএস মিলে ছিল মাত্র 33% যখন আমরা মার্কেটে আসিনি। সো মার্কেটে আসার আগে আমরা যখন রিসার্চ করলাম, দেখলাম যে মেজর চ্যালেঞ্জ যেটা ছিল আসলে ব্যাংকের 10 পাতার ফর্ম ফিল আপ করা অথবা এমএফএস এর 2 পাতার ফর্ম ফিল আপ করা, মানুষ অনেকটা ঘাবড়ে যায় ফর্ম ফিল আপের, একই ইনফরমেশন বারবার ফিল আপ করতে হতো। সো মানুষের জন্য একটা হ্যাসেল ছিল। এবং ওই ম্যানুয়াল ফর্মটা কিন্তু গ্রাম থেকে শহরে এনে কাস্টমার সার্ভিস ভেরিফিকেশন করে এই প্রসিডিউরটা টাইম লেগে যেত 7 দিন। 7 দিন হয়তো সে ভুলেও যেত যে অ্যাকাউন্ট খোলা হয়েছে কিনা। তো মানুষের আগ্রহটাও কমে গিয়েছিল এবং একটা ভীতিও কাজ করে। এবং আনফরচুনেটলি 60% ছিল ওটিসি মার্কেট, একটা ইলিগাল মার্কেট ড্রাইভ করছিল ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে। সো আমরা আসলে তখন চিন্তা করলাম যে ফার্স্টেই আমরা আসবো হচ্ছে এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে।
সো মোকাবেলা কেমনে করা যায় ডিজিটালি। সো আমাদের লোকজনকে কিন্তু আমরা ডিজিটালি এখন শেখাতে পারবো না, সেই টাইমটা আমাদের ছিল না। সো আমরা চিন্তা করেছি যে কত ইজিলি করা যায়। সো আমরা ডিজিটাল কেওয়াইসি লঞ্চ করলাম। এখন দেখবেন সকল ব্যাংক, সকল এমএফএস এটাকে ফলো করছে টেকনোলজিকে। সো আমরা এত ইজি করেছি যে তারা এনআইডি দুটো ছবি তুলবে, নিজের একটা সেলফি তুলবে, এই ছবিটা কিন্তু সবাই তুলতে পারে। সো এটা ব্যাপারে সবাই পারদর্শী, অ্যাকাউন্ট হয়ে যাবে। সো এইটা করার পর আসলে আমরা লোকালি ইন্টারন্যাশনালি অনেক অ্যাওয়ার্ড পেলাম। আমরা মনে করলাম কি না কি করে ফেলেছি আসলে। আমরা নিজেরাও খুব ইয়াতে ছিলাম এবং এই টেকনোলজি আমরা বাইরেও, দেশের বাইরেও বিক্রি করেছি। দুইটি দেশ আমাদের থেকে কিনে নিয়েছে। বাট আনফরচুনেটলি একটা ডাটা যখন আমি আজম ভাইয়ের সাথে কথা বলছিলাম, জানতে পারলাম যে 60% মানুষ আমাদের দেশে, 60% উপরে মানুষ বারফোন ইউজ করে। তো সে তো আসলে অ্যাপ নেমে ডিজিটাল কেওয়াইসি করতে পারবে না। তার মানে আমরা আসলে এই অ্যাওয়ার্ড টাওয়ার্ড যা পাচ্ছি, টাকা পয়সা পাচ্ছি, এটা হচ্ছে ওই প্রান্তিক জনগোষ্ঠীকে তো ধরা যাচ্ছে না। তখন আসলে আমরা এই সলিউশনটা চিন্তা করলাম যে একমাত্র, ইভেন কোনো ব্যাংকেরও নেই, একমাত্র মোবাইল অপারেটরের কাছে কেওয়াইসি করা আছে, যেটা বায়োমেট্রিক করা। সো যেহেতু করা আছে এবং আমরা যেহেতু ইউএসডি দিয়ে কানেক্টেড, সো আমরা *167# ডায়াল করার সাথে সাথে যদি আমরা তার বায়োমেট্রিক, তার কনসার্ন নিয়ে তার ডাটাটাকে আমরা ইলেকশন কমিশনে ভেরিফাই করে তার অ্যাকাউন্টটা খুলে দিতে পারি, তাহলে কিন্তু আসলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে যাওয়া যাবে। সো আপনি যদি চিন্তা করেন 2018-তে পার ডে কাস্টমার অনবোর্ড হতো অন্যান্য এমএফএস, 2018 কথা বলছি, যে 1 থেকে 2000 পার ডে। সেটা আমরা যখন ডিজিটাল কেওয়াইসি করলাম সেটা উঠে আসলো 10,000 পার ডে। আর এখন পার ডে 1 লক্ষ মানুষ নতুন করে এই অ্যাকাউন্ট খুলছে। সো মানুষের লাইফটা কত ইজি হয়ে গেছে। সো এখন যেমন আমাদের দেশের একটা ডাটা ছিল যে 2019 সাল পর্যন্ত ইনফর্মাল ইকোনমিতে ছিল 52%। তার মানে বালিশের নিচে 52% মানুষ টাকা রাখতো, কারণ তারা অ্যাকাউন্টই খুলতে পারতো না, এই হ্যাসেলে যেতে পারতো না। সো এইটাকে আমরা আসলে এই একদম সিম্পলিফাই করে দেয়া যেটাকে বলে। খুবই ভালো কথা। আমরা ইয়াসির আজমান আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করে গ্রামীণ জনগোষ্ঠীকে মূল যে অর্থনৈতিক কর্মকাণ্ড বা মূল যে ধারা, সেখানে অন্তর্ভুক্ত করার জন্য গ্রামীণ ফোনের সামনে আর কি কি পরিকল্পনা আছে? আসলে গ্রামীণ ফোন আমরা এই টোটাল ইকোসিস্টেমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মোবাইল কানেক্টিভিটির থ্রুতে এবং ডিজিটালাইজেশনের থ্রুতে একটা ভূমিকা পালন করে থাকে। বাট আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, যে আমাদের দেশে বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশের ভিশন ছিল 2021, যে ভিশনটা ছিল। তারপরে 2021-এর পর থেকে 2021 to 2041 একটা পার্সপেক্টিভ প্ল্যানের কথা বলা হচ্ছে। এখানে বাংলাদেশ সরকার যে কথাটা বলছেন যে আগামী 10 বছরে 2031 সালের মধ্যে বাংলাদেশ আসলে এক্সট্রিম পোভার্টি বলে কিছু থাকবে না, এবং 2041 সালের মধ্যে যে পোভার্টিটা একটা পাস্ট হয়ে যাবে। তো এরকম একটা বড় ভিশন যে 20 বছরের মধ্যে নেওয়া হয়েছে, এখানে আসলে আমাদের যদি গ্লোবাল যদি এক্সাম্পলগুলো দেখি, সেখানে দেখা যায় যে আসলে এরকম একটা জায়গাতে আসতে 30 থেকে 40 বছর সময় লাগে। কিন্তু বাংলাদেশ সরকারের একটা অ্যাম্বিশিয়াস প্ল্যান আছে। এই প্ল্যানটা শুধু যে ওয়ার্ডের মাধ্যমে যে পোভার্টি থাকবে না তা না, এখানে গভর্নেন্স, ডিজিটালাইজেশন, ডেমোক্রেটাইজেশন, ক্যাপাসিটি বিল্ডিং কথা বলা হচ্ছে। এবং এখানে যে জিনিসটার কথা সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে কিভাবে টেকনোলজির বেনিফিটটাকে মানুষের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া যায়। এবং এটা শুধুমাত্র যেটা তানভীর ভাই বলছিলেন যে একটা জনগোষ্ঠীর জন্য না, এই ইনইকুয়ালিটিসটা দূর করার জন্য প্রান্তিক অঞ্চলে মানুষের কাছে নিয়ে যেতে হবে। তো আমরা গ্রামীণ ফোন আসলে একা এখানে বলছি না, গ্রামীণ ফোন এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের যারা এমএফএস যারা আছেন, নগদের মতো যারা ইনোভেশন নিয়ে যারা এখন মার্কেটে আসছেন, এবং আরো টেকনোলজি কোম্পানি, সরকার, প্রাইভেট সেক্টর এন্ড ডেভেলপমেন্ট সেক্টর একসাথে কিভাবে আমরা এই বাংলাদেশ সরকারের যে 2021 to 2041 সালের পার্সপেক্টিভ প্ল্যান, এই ভিশনটাকে আমরা আসলে ম্যাটেরিয়ালাইজ করতে পারি, ওখানেই গ্রামীণ ফোন ভূমিকা রাখবে এই ইকোসিস্টেমে একজন প্লেয়ার হিসেবে। জি, তানভীর মিশুক, আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে আমরা বারবার ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা বলছি, হ্যাঁ, আপনি নগদের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নগদকে এখানে কোথায় দেখছেন এবং বাংলাদেশের অবস্থানটা কোথায় দেখছেন এই পুরো ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ভিতরে? আচ্ছা, যদি নগদের অবস্থানটা দেখি, যে আমরা রিসেন্টলি ওয়ার্ল্ডে ফিনটেক 50-50-তে বাংলাদেশের আমরা এমএফএসি কিন্তু ওয়ার্ল্ডে পজিশনে আছি 6 নম্বরে, কিন্তু ফাস্টেস্ট গ্রোয়িং এমএফএস হিসাবে কিন্তু আমরা নগদ নাম্বার 1 হয়েছে। সো নগদ কিন্তু আসলে সেভাবে গ্রো করে যাচ্ছে। আর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা যে বললেন, আমরা আসলে এই রেভলিউশনগুলি করে কিন্তু চেঞ্জেসগুলি এনেছি, মানুষকে এখন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আনছি। এবং এই করোনা একটা হিডেন ব্লেসিংও হয়েছে। এই সময় আসলে মানুষ যেটা আসলে বাইরে গিয়ে কেনাকাটা করতো সেটাও আসলে কনভার্ট হয়েছে, ডিজিটালি কনভার্ট হয়েছে। এবং এখন তো সব জায়গায় এটাই এনকারেজ করা হয় যে ডিজিটাল পেমেন্টগুলো, ক্যাশলেস পেমেন্ট, যে আমরা ক্যাশ নিতে চাচ্ছি না, কারণ যেহেতু জানি যে ক্যাশে করোনাটা অনেকদিন বেশি থাকে। হ্যাঁ,
সো ডিজিটাল পেমেন্ট এছাড়াও ধরেন বিল পেমেন্ট গুলো আগে যেটা ম্যানুয়ালি ব্যাংকে গিয়ে দিত সেটা আসলে এখন ডিজিটালি কনভার্ট হয়েছে। সো এই জায়গাগুলিতে আমরা কাজ করছি। সো আমরা আসলে একটা মানুষের ফাইন্যান্সিয়াল যা নিড আছে 360 ডিগ্রি ফুল নিডটাকে আসলে নগদ কিভাবে পূরণ করতে পারে সেটা কাজ করে যাচ্ছে। নগদের বিল পেমেন্টটা আমি যতটুকু জানি ফ্রি সার্ভিস। জি, আমরা এটা কারণ আপনি যদি স্টার্টিং এ যদি মানুষকে একটা অবস্টাকেল দিয়ে দেন, যেমন আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ওয়ান অফ দ্য বিগেস্ট অবস্টাকেল ছিল 1020 টাকা, যেটা পৃথিবীর কোনো দেশে ইভেন উন্নত দেশে এই চার্জ নেই। এটা একটা অবস্টাকেল ছিল, আমরা সেটাকে হাফ করেছি, বিল পেমেন্ট ফ্রি করেছি। আমি আপনাকে টাকা পাঠাবো, যদি আমি 5 টাকা খরচ হয়, এগুলো হচ্ছে অবস্টাকেল যে আমাকে আসলে এই ইনক্লুশনে যাওয়া থেকে বিরত রাখছে। আমি বালিশের নিচে টাকা রাখাটাই প্রেফার করছি। সো এখান থেকে তো আপনাকে মোটিভেট করতে হবে। সো সেই মোটিভেটের জন্য আমরা এই জিনিসগুলিকে ফ্রি রেখেছি, যাতে খুব কমফোর্ট জোনে মানুষ এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে ঢুকতে পারে। জি, ইয়াসির আজমান, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে মোবাইল অপারেটরদের সঙ্গে নগদের এই যে পার্টনারশিপ, তাতে দেশের ডিজিটাল সেবার মান কতটা উন্নত হচ্ছে? আসলে যে মোবাইল টেকনোলজি এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই টেকনোলজিগুলো যদি একসাথে আসে, মানুষ যদি তার অ্যাকাউন্ট একটা ফর্মাল চ্যানেলে যে অর্থনৈতিক লেনদেন যদি হয়ে থাকে এবং এটা যদি বাংলাদেশের মানুষের প্রান্তিক জনগোষ্ঠীর হাতে পৌঁছে যায়, তাহলে যে জিনিসটা হয় যে আসলে লেনদেনের ট্রান্সপারেন্সিটা অনেক সহজ হয়ে যায়। এখন দেখেন বাংলাদেশ সরকারেরও বিভিন্ন রকম স্টিমুলাস প্যাকেজগুলো কিন্তু আসলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ডিস্ট্রিবিউট হচ্ছে, যেমন স্টুডেন্টদের এই স্টাইফেন্ড বা বৃদ্ধদের জন্য ভাতা, এই জিনিসগুলো মানুষের যার হাতে যেই বেনিফিশিয়ারি যে তার হাতে পৌঁছে দেওয়ার জন্য যেই আসলে চ্যানেলটা, আসলে এখন এই টেকনোলজি এই চ্যানেলটাকে অনেক সহজ করে দিচ্ছে, এবং যার কারণে আসলে প্রত্যেকটা জনগোষ্ঠী, প্রত্যেকটা আমাদের সোসাইটির এবং প্রান্তিক জনগোষ্ঠীর হাতে যে এই টাকাটার যে সার্কুলেশন হচ্ছে, এখানে ইকোনমিতে একটা বড় ভূমিকা রাখছে। আমরা মনে করি যে এখন এই জিনিসটা কত দ্রুত আসলে এই ইনক্লুশনটা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, মোবাইল পেনিট্রেশন ইটসেলফ কিন্তু বাংলাদেশে এখনো 65%-এর বেশি হয়নি। তারপরে আবার এই 65%-এর 50% আছে স্মার্টফোন। আমরা বলছি আমরা সবার কাছে এই মোবাইল কানেক্টিভিটি সলিউশন নিতে চাই এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা তাদের মধ্যে নিয়ে যেতে চাই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের থ্রুতে। এখন এই কাজটা আসলে আমরা অনেক দূরে গিয়েছি, যুগান্তকারী কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে ইনোভেশনের থ্রুতে, বাকি কিন্তু এখনো রয়ে গেছে একটা বিশাল জনগোষ্ঠী, এখানে আমাদের কাজ করা বাকি আছে একসাথে। আচ্ছা, এই যে করোনা কালে গ্রামীণ ফোনের পরবর্তী কি পরিকল্পনা আছে, যে মানুষের লাইফটাকে আরো একটু ইজি করা বা সহায়তা করার ক্ষেত্রে কি কি পরিকল্পনা নিয়েছেন আপনারা? এখন দেখেন গত যে বছরটা চলে গেল, যে করোনার সময় আমরা যেটা দেখলাম যে আসলে একটা কুড়ে ঘরে বসেও কিন্তু একজন স্টুডেন্ট ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, ক্লাসে পার্টিসিপেট করেছে। আমরা এখন কিন্তু অনেকে অভ্যস্ত হয়ে গেছি যে কিভাবে আমরা আমাদের যে স্বাস্থ্য সুরক্ষার জন্য কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করবো, ডক্টরদের সাথে কানেক্টিভিটি। একইভাবে ই কমার্স শুধুমাত্র যে লাক্সারি গুডসের ই কমার্স না, আসলে বেসিক যেই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ক্রয় বিক্রয় হয়ে থাকে, এক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে ডিজিটালাইজেশন একটা লিপফ্রগ করে গেছে। এই জিনিসটাকে আমরা যদি ফ্যাসিলিটেট করতে চাই, কিন্তু আমাদের একটা রেজিলিয়েন্ট ডাটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, আমাদের ডাটা অনেক বেশি শক্তিশালী করতে হবে। গ্রামীণ ফোনের পক্ষ থেকে আমরা যেটা করছি এই মুহূর্তে, কত দ্রুত বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, আনাচে কানাচে, গ্রামাঞ্চলে আমাদের 4G ডাটা নেটওয়ার্কে শক্তিশালী করতে পারি এবং শহরেও যেন আরো অনেক বেশি শক্তিশালী হয়। আমরা যেটা করেছি, খুব স্বল্প সময়ের মধ্যে আমরা বলতে পারবো যে বাংলাদেশের কোথাও 4G কানেক্টিভিটির বাইরে কোনো কাস্টমার নেই। এরপরে হচ্ছে আমরা কিভাবে তাদের কাছে স্মার্টফোন এবং ডিজিটালাইজেশনের বেনিফিটগুলো নিয়ে যাব। কোভিড থেকে লার্নিং নিয়ে আমরা এই জিনিসগুলো করছি, যে আমরা মনে হচ্ছে যে আসলে এটা সম্ভব এবং মানুষের জীবনযাত্রাকে অনেক সহজ করে দেয় এবং ট্রান্সপারেন্সি নিয়ে আসে। এবং এই এখন আসলে ডিজিটালাইজেশন ছাড়া আমরা দেখেছি ইটস ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। সো আমাদেরকে আসলে এখন ফাস্ট ট্র্যাক করতে হবে আমাদের সার্ভিসগুলোর কোয়ালিটি এবং নতুন নতুন ইনোভেশন নিয়ে এসে আমাদের সমাজে যে সমস্যাগুলো আছে, ইনইকুয়ালিটিসগুলো আছে, এগুলোকে দূর করা ডিজিটালাইজেশন থ্রুতে। জি, তানভীর মেশক, আপনার কাছে আসি এবার। এই যে সাধারণ মানুষকে ডিজিটাল লাইফ উপহার দেওয়ার ক্ষেত্রে নগদ কতটা কাজ করছে? দেখেন, আমি আসার আগে একটা কোশ্চেন ফেস করছিলাম যে আসলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা কি ফেস করছি, অথবা সবচেয়ে বেশি ভয় আমি কাকে পাই, এই কোশ্চেনটা আমাকে করেছিল আমার এক বোর্ড মেম্বার, আসার সময় কথা হচ্ছিল। সো আমি আসলে সবচেয়ে বেশি ভয় পাই আমার কাস্টমারকে। সো কাস্টমারের লাইফটাকে ইজি করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া, আমাদের নগদের দেখবেন যে ব্রিডের ভিতরে এটা আছে যে আমরা কাস্টমারকে যত ইজি করা যায়, কাস্টমারকে যত ইজিলি এবং সেই সেবাটা যত সাশ্রয়ীভাবে দেওয়া যায়, সেটার জন্য আমরা প্রতিনিয়ত R&D করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, মানুষের লাইফটাকে আরো কতটুকু
ইজি করা যায়। আর আমি আজমান ভাইকে যে কোশ্চেনটা করেছেন ওর সাথে একটু অ্যাড করতে চাই যে সেটা হচ্ছে যে দেখেন তিনটা শিল্প বিপ্লব কিন্তু আমরা পিছিয়ে পড়েছিলাম, আর চতুর্থ শিল্প বিপ্লব যেটাকে ডিজিটাল শিল্প বিপ্লব বলা হচ্ছে সেটা কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এবং আমাদের আইসিটি অ্যাডভাইজারের সরাসরি নির্দেশনা আমরা কিন্তু অনেক এগিয়ে গিয়েছি, এবং এই এগিয়ে যাওয়াতে আমাদের থেকে কিন্তু পিছিয়ে আছে অনেক উন্নত দেশও কিন্তু এই চতুর্থ শিল্প বিপ্লব আমাদের থেকে পিছিয়ে আছে, এবং এই এগিয়ে যাওয়ার প্রতি মেজর একটা ভূমিকা রেখেছে কিন্তু এই মোবাইল অপারেটররা। আমি স্পেশালি থ্যাংক দিতে চাই গ্রামীণ ফোনকে, কারণ অর্ধেকের বেশি জনগোষ্ঠী গ্রামীণ ফোন ইউজ করে। ওনারা যদি কানেক্টিভিটি নিশ্চিত না করতে পারতেন, আমরা যতই ডিজিটাল বাংলাদেশে কথা বলতাম, যতই আমরা এমএফএস এর কানেক্টিভিটি কথা বলছি, আজকে পেমেন্টের কথা বলছি, ক্লাস করছি, কোনো কিছু সফল হতো না ওনারা যদি এই সাপোর্টটা নিশ্চিত করতে না পারতেন। ওনারা কিন্তু এটা করতে পেরেছেন দেখেই কিন্তু আমরা এই ফোর্সে, যেটা 2021 সালে ডিজিটাল বাংলাদেশের ভিশন ছিল এবং 2021 সালে যে ভিশন আছে পুরোটাই কিন্তু আসলে একটা মেজরিটি ডিপেন্ড করছে আমাদের এই অপারেটরের উপর। আমি থ্যাঙ্কস দিতে চাই যে তারা সেটা আসলে করে যাচ্ছে ঠিক মতো। যে আপনারা প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ ডিস্ট্রিবিউট করেছেন করোনাকালীন সময় জনসাধারণের মাঝে, এটা কিভাবে হলো, কিভাবে প্রসিডিউরটা হলো যদি একটু বলেন। আচ্ছা, আপনি দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর থিঙ্কিংটা কেমন। সারা ওয়ার্ল্ডে কিন্তু প্রণোদনা দেওয়া হয়েছে, কিন্তু ওখানে কাকে দেওয়া হয়েছে, যে হাইয়েস্ট ট্যাগ দিয়েছে তাকে হাইয়েস্ট প্রণোদনা দেওয়া হয়েছে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন মানুষগুলিকে সিলেক্ট করেছেন যারা জীবনে ট্যাক্সের আওতায় আসতে পারবে না, তারা হয়তো জীবনে কোনোদিন 3 নাম্বারই খুলবে না। সো উনি ডিসিশন নিলেন যে ঈদের আগে এই প্রণোদনাটা দেওয়া হবে। সো সেই মোমেন্টে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গাতে ডাটা কালেকশন করে বিটিআরসি এবং এই মোবাইল অপারেটরের সহায়তায় ইলেকশন কমিশনের সাপোর্টে আমরা ডাটা ভেরিফাই করে আমরা ইমিডিয়েট টাকাটা পাঠিয়ে দিয়েছি, এবং তারা ইমিডিয়েটলি ঈদের আগেই সেই টাকাটা তুলতে পেরেছে। এখন দেখেন যে স্টাইপেন্ড, সমাজ কল্যাণের বিভিন্ন ধরনের ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা সব কিন্তু এখন টোটালি ডিজিটালি যাচ্ছে। সো আপনার টাকাটা আসলে নিশ্চিত করতে পারছি যে আপনিই পাচ্ছেন। জি, ইয়াসির আজমান আপনার কাছে আসতে চাই। আমরা যদি একটু পেছনে যাই তাহলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাথে সম্পর্কটা খুব একটা বেশি ভালো ছিল না। তো এখন আপনাদের মধ্যে যে অনেক আলোচনা ছিল, সমালোচনা ছিল, তো এই ইস্যুগুলো আপনারা কতটা সমাধান করতে পেরেছেন বা সম্পর্ক কতটা উন্নয়ন হয়েছে? আসলে একটা ইকোসিস্টেমে আমরা আসলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, আমাদের সরকার, আমরা একটা প্রাইভেট অর্গানাইজেশন। এখানে আপনি যে কথাটা বলেছেন যে সম্পর্ক ভালো ছিল না, আসলে কিছু কিছু ক্ষেত্রে আসলে একজন আরেকজনকে কথা বলার এবং শোনার ধৈর্য থাকতে হয় এবং একসাথে কাজ করার মাধ্যমেই কিন্তু আমরা জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার মনে হয় না আমাদের কখনো যে সম্পর্ক ভালো ছিল এরকম না, হয়তো কিছু কিছু ব্যাপারে যেটা হচ্ছে পলিসিগত কিছু কিছু ব্যাপারে আমাদের দ্বিমত ছিল, এবং সেখানে আমরা একসাথে কাজ করে এগুলোকে আসলে গত বছর আমরা অসম্ভব রকমভাবে হাতে হাত মিলিয়ে এই করোনার সময়ে প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর একসাথে কিন্তু কাজ করেছি, এবং এটার আউটকামগুলো আমরা দেখেছি যে আসলে কিভাবে মোবাইল কানেক্টিভিটি সলিউশনগুলো সহজলভ্য এবং মানুষের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে রেখে কিভাবে আমরা পৌঁছে দিতে পারি। এবং শুধু মোবাইল কানেক্টিভিটি সলিউশন না, আমরা আমাদের টেকনোলজি নলেজ এবং স্কিল দিয়ে কিভাবে আমরা বাংলাদেশ সরকারের এবং প্রাইভেট সেক্টর বিভিন্ন আদার সেক্টরে কিভাবে আমাদেরকে আমরা হেল্প করতে পারি। এবং এই কোভিডের মধ্যেই কিন্তু আমরা আমাদের এই যে বিকাশের সাথে বা নগদের সাথে আমাদের বিভিন্ন রকম পার্টনারশিপ, আদার যারা এমএফএস প্রোভাইডার আছে, কারণ এখানে কিন্তু আমরা শুধুমাত্র আমরা গ্রামীণ ফোন বা নগদ চিন্তা করলে হবে না, এটা কিন্তু একটা ইন্টার অপারেবিলিটি, সবাই একসাথে এসে একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে। তো আমার মনে হয় আমরা অনেক দূর এগিয়েছি, এবং সামনেও আমরা কাজ করলে বাকি যে সমস্যাগুলো আছে ইন্ডাস্ট্রিতে এগুলো দূর করা সম্ভব। জি, ইয়াসির আজমান, আরেকটা প্রশ্ন, নগদই কেন? আরো তো অনেকেই আছে, নগদকে কেন বেছে নিলেন আপনারা, বা নগদের কি ফিচার্স গুলো আপনাদের মনে হলো যে আপনারা তাদের সাথে এগোতে পারেন? এটা কি তারা সরকারের সাথে সম্পৃক্ত বলে? এখানে ব্যাপারটা হচ্ছে দেখেন, আগামীকালকে হয়তো দেখবে যে নগদ এবং আরেকটা এমএফএস প্রোভাইডার তারা নিজেদের মধ্যে কানেক্টেড হচ্ছে। এই জিনিসগুলো টেকনোলজিতে যে জিনিসটা হয়, টেকনোলজিতে সবাই একজন একজনের সাথে যদি কোঅপারেট করে তাহলে এটার এন্ড বেনিফিট মানুষের হাতে যায়, এন্ড কাস্টমার হাতে যায়, এবং এক্সিলারেশনটা, লিফটটা অনেক দ্রুত হয়। আমরা এখানে যেটা দেখেছি, নগদ একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসছে, অসম্ভব সুন্দর রকম একটা আইডিয়া, যেটা হচ্ছে খুব দ্রুত মানুষকে মোবাইল ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে নিয়ে আসা যাবে। এবং এখানে আমাদের যে দায়িত্বটা ছিল, যেহেতু কাস্টমাররা আমাদেরকে তাদের প্রাইভেট ডাটা দিয়ে ট্রাস্ট এবং কনফিডেন্স আমাদের উপরে রেখেছেন, আমাদের যে দায়িত্বটা ছিল যে কাস্টমারদের এই প্রাইভেসি যেন নষ্ট না, এবং কাস্টমারের কনসেন্ট নিয়েই যেন নগদের অ্যাকাউন্ট খোলা যায়। আমরা দুইটা পক্ষ একভাবে ইনোভেশনের থ্রুতে ওই প্রসেসটা ডেভেলপ করতে পেরেছি, এবং আমরা করেছি দেখে একসাথে আসতে পেরেছি প্রথম।
আমার মনে হয় সামনে নগদ এরকম আরো অনেক রকম পার্টনারশিপ হবে, গ্রামীণ ফোনের আরো অনেক পার্টনারশিপ হবে। কারণ আমরা দিন শেষে যেটা তানভীর মুশিক বলছিলেন, আমরা কাস্টমারদের কথা চিন্তা করছি যে কাস্টমারদের হাতে কিভাবে বেনিফিট নিয়ে নেওয়া যায়। জি, তানভীর মিশুক, একই প্রশ্ন আপনাদের কাছে। গ্রামীণ ফোনকে বেছে নেওয়ার কারণ কি? তারা সবচেয়ে লার্জেস্ট অপারেটর, এই জন্য? না, আসলে গ্রামীণ ফোনকে বেছে নেওয়ার কারণ আমরা আসলে কিন্তু সকল অপারেটরের সাথে কানেক্টেড, এই প্রসিডিউরে সকল অপারেটরের সাথে কানেক্টেড, বাট ডেফিনেটলি গ্রামীণ ফোনে সেগুলো নিয়ে এতটা বাজ ক্রিয়েট হয়নি গ্রামীণ ফোনকে নিয়ে যতটা হচ্ছে। আসলে এটার মেইন রিজনটা হচ্ছে যে আসলে আমরা যদি দেখি ডেইলি আমার 1 লক্ষ কাস্টমার কনভার্ট হচ্ছে, এর মধ্যে 70,000ই হয়তো গ্রামীণ ফোন। এই জন্য হয়তো গ্রামীণ ফোনের আপনি এই গ্রামীণ ফোনের সাথে আপনাদের পার্টনারশিপের কারণে আপনার রেসপন্স কতটা পাচ্ছেন সাধারণ জনগণের? আমি সেটাই তো বললাম যে 1000 থেকে মার্কেট ছিল 1000 এর, সেটা আমরা এনেছিলাম 10,000 ডিজিটাল কেওয়াইসি দিয়ে। আজকে এটা 1 লক্ষ পার ডে কনভার্সন হচ্ছে, এর মধ্যে 70,000ই হয়তো হচ্ছে, মানে 70% হচ্ছে গ্রামীণ ফোন। সো এই জন্যই গ্রামীণ ফোন নিয়ে এত সাউন্ড, এত চারিদিকে সাউন্ড শুনতে পাচ্ছেন, কারণ আসলে গ্রামীণ ফোনের কাস্টমারও তো বেশি, সো বেশি দেখি আসলে এটা নিয়ে সাউন্ডটা বেশি হচ্ছে। নগদের একটা ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার কথা শোনা যায়, সেই স্টেপস গুলো কি কতদূর আগাচ্ছে বা কি প্ল্যান আছে আপনাদের? দেখেন, আমি যে বললাম চতুর্থ শিল্প বিপ্লবে আমরা এগিয়ে গেছি, সো এখন নেক্সট স্টেপ হচ্ছে ডিজিটাল ব্যাংক। বিকজ আমরা 1020 টাকা থেকে 10 টাকা নামিয়ে এনেছি, কিন্তু এটা আসলে 10 টাকা থেকে নামিয়ে আনা উচিত 1 টাকা 2 টাকা অথবা ফ্রি। এটা আমি তখনই করতে পারবো যখন আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো। সারা ওয়ার্ল্ড এখন মুভ করছে ডিজিটাল ব্যাংকের দিকে, ইউরোপ দেখেন, আমেরিকা দেখেন, কানাডা দেখেন, ইভেন ইন্ডিয়াও কিন্তু পার্শিয়ালি মুভ করেছে, সিঙ্গাপুর ফুললি মুভ করছে। সো আমাদের আসলে নেক্সট স্টেপ ডিজিটাল ব্যাংক। সো ডিজিটাল ব্যাংকের জন্য টেকনোলজিক্যাল যা রিকোয়ারমেন্ট আছে সেটা নিয়ে আমরা প্রস্তুত। আমরা আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলছি এটা নিয়ে, ওনারা গাইডলাইন নিয়ে কাজ করছেন। সো ওনাদের এনওসি পেলেই আমরা আসলে খুব শীঘ্রই পাইলটে যাব। এই জিনিসটাই আমার শেষ প্রশ্ন আপনার কাছে এটা দিয়ে করতে চাই যে মার্কেটে একটা গুজব আছে যে নগদের লাইসেন্স নিয়ে, এই বিষয়ে আপনি কি বলবেন? জি, আপনি তো বললেন গুজব আছে, সো গুজব তো গুজবই। সো আসলে এটা আসলে প্রতি মানে রেগুলেটরের একটা নিয়ম হচ্ছে যে যে কোনো ব্যাংকের লাইসেন্স দেওয়া হোক, এমএফএস দেওয়া হোক, পিএসও পিএসপি দেওয়া হোক, ফার্স্টে তারা 1 বছরের এনওসি দেয়, তারপর 2 বছরের এনওসি দেয়, তারপরে লাইসেন্সটা ইস্যু করে। সো নগদকে এনওসি দিয়েছে, এই এনওসি এখনো 2 বছর পূর্ণ হয়নি। না, আমাদের 2 বছর পূর্ণ হয়নি। তো এনওসি আমাদের মার্চের মধ্যেই আসলে আমাদের লাইসেন্সটা অফিশিয়ালি লাইসেন্সটা দিয়ে দিবে। সো এটা আসলে একটা রেগুলার প্রসিডিউর, কিন্তু কেউ একজন এটাকে গুজবটাকে আসলে মার্কেটে এমন ভাবে প্রেজেন্ট করছে নগদের আসলে গুজবটা দিয়ে কি তারা ক্যাশ করার চেষ্টা করছে, বাট আনফরচুনেটলি ক্যাশ হচ্ছে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মেট্রোসেম টু দ্য পয়েন্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো আপনাদের সাথে। ধন্যবাদ সাথে থাকার জন্য।